আজ আমরা ইতিহাসের এমন এক গভীর সত্যের মুখোমুখি হতে চলেছি যা সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। এক এমন শক্তি যা একেবারে নীরবে স্থিরভাবে সভ্যতার উত্থান পতন, বড় বড় সাম্রাজ্যের ভাগ্য, এমনকি আমাদের সংস্কৃতির শিকড় পর্যন্ত নিয়ন্ত্রণ করে চলেছে। এই একটা কথাই কিন্তু আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। ইতিহাস তো আসলে শূন্যে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, তাই না? এর প্রত্যেকটা অধ্যায়ে লেখা হয়েছে এই পৃথিবীর বুকে, তার নদী, পাহাড় আর মরুভূমির ওপর। তো এই বিরাট সত্যটাকে উন্মোচন করার জন্য আমরা আজ ৫টা অধ্যায়ের মধ্যে দিয়ে একটা যাত্রায় বেরোব। আমরা দেখব কিভাবে ভূগোল ইতিহাসের নিয়তিকে বারবার প্রভাবিত করেছে। আমাদের প্রথম অধ্যায়, পৃথিবীর মঞ্চে ইতিহাস। আচ্ছা, ইতিহাসকে যদি একটা নাটক ভাবা যায়, তাহলে ভূগোল কি? ভূগোল হলো তার মঞ্চ। একটাকে ছাড়া অন্যটা কিন্তু একেবারেই অর্থহীন। দেখুন, ইতিহাস আমাদের বলে কখন ঘটেছিল, অর্থাৎ এটা একটা টেম্পোরাল অ্যানালিসিস। আর ভূগোল আমাদের দেখায় কোথায় ঘটেছিল, যেটা হলো ইতিহাসের স্পেশাল কনটেক্সট। বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এই যে ইন্টারডিসিপ্লিনারি রিলেশনশিপ বা আন্তঃবিষয়ক সম্পর্ক, এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি ইতিহাসকে বলেছেন সময়ের বিজ্ঞান বা ক্রোনোলজিক্যাল সায়েন্স, আর ভূগোলকে বলেছেন স্থানের বিজ্ঞান বা করোলজিক্যাল সায়েন্স। আর এই দুটোর সংযোগেই তৈরি হয় মানব পরিবেশের মিথস্ক্রিয়া বা হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, এমন এক সম্পর্ক যা ইতিহাসের প্রায় প্রত্যেকটা পাতায় লুকিয়ে আছে। আমাদের দ্বিতীয় অধ্যায়, সভ্যতার আঁতুড়ঘর। চলুন এবার একটু পেছনে ফেরা যাক। মানব ইতিহাসের সেই প্রথম অধ্যায়গুলো কিভাবেই ভূগোলই সেগুলো লিখে দিয়েছিল একবার দেখি। পৃথিবীর প্রথম মহান সভ্যতাগুলোর কথা ভাবুন। মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু সভ্যতা বা চীন, প্রত্যেকটাই কিন্তু গড়ে উঠেছিল উর্বর নদী উপত্যকায়। নদী ছিল বলতে পারেন সভ্যতার গর্ভগৃহ। কারণটা খুব সহজ, নদী মানেই ছিল জল, উর্বর মাটি আর সহজ যোগাযোগ ব্যবস্থা, যা একটা সাধারণ জনপদকে একটা মহান সভ্যতায় রূপান্তরিত করার জন্য অপরিহার্য ছিল। তবে ভূগোল কিন্তু কেবল সুযোগই তৈরি করে না, বাধাও তৈরি করে। যেমন ধরুন, একদিকে হিমালয় পর্বতমালা ভারতকে বহির্বিশ্ব থেকে কিছুটা বিচ্ছিন্ন করে একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছে। আবার অন্যদিকে এই সমুদ্রই গ্রিস বা ব্রিটেনের মতো দেশকে এক বিশাল নৌশক্তিতে পরিণত করে সাম্রাজ্য বিস্তারের পথ খুলে দিয়েছে। ভাবা যায়, ভূগোলই যেন ঠিক করে দিচ্ছে কোন জাতি যোদ্ধা হবে আর কোন জাতি হবে নাবিক। এবার আমাদের তৃতীয় অধ্যায়, যুদ্ধ ও সাম্রাজ্যের ভাগ্যরেখা। এখন আমরা দেখব ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো, মানে যুদ্ধ, আগ্রাসন আর সাম্রাজ্যের পতন কিভাবে ভূখণ্ডের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। এখানেই জিওগ্রাফিক্যাল ফ্রেমওয়ার্ক অফ হিস্ট্রি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। হাজার হাজার কিলোমিটার দীর্ঘ দুর্ভেদ্য হিমালয় থাকা সত্ত্বেও কেন বারবার ভারত বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটি সংকীর্ণ পাহাড়ি পথের মধ্যে। সেই আর্যদের সময় থেকে শুরু করে পারস্য, গ্রিক, তুর্কি আর তারপর মোঘল, প্রত্যেকেই ভারতে প্রবেশ করেছে এই খাইবার আর বোলানগিরি পথ দিয়ে। একবার ভাবুন তো, এই দুটো ভৌগোলিক প্রবেশদ্বার যদি না থাকত, তাহলে ভারতের ইতিহাস, তার সংস্কৃতি, এমনকি তার জনবিন্যাসও হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। ভূগোল এখানে ইতিহাসের প্রবেশদ্বার রচনা করে দিয়েছে। শুধু গিরিপথ কেন, আবহাওয়াও তো এক নিঃশব্দ সেনাপতি। নেপোলিয়ন আর হিটলারের কথা ভাবুন। ইউরোপের দুই প্রবল শক্তিধর শাসক, দুজনেই কিন্তু পরাজিত হয়েছিলেন রাশিয়ার কাছে। কিন্তু তাদের আসল শত্রু কি রাশিয়ার সেনাবাহিনী ছিল? না, তাদের আসল শত্রু ছিল রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত আর তার বিশাল ভূখণ্ড। প্রকৃতি এখানে ছিল চূড়ান্ত বিজয়ী। আমাদের বাংলার ইতিহাসেও কিন্তু এর দারুণ উদাহরণ আছে। দিল্লির শক্তিশালী মুঘলদের বিরুদ্ধে বাংলার ১২ ভূঁইয়ারা কোনো বিশাল দুর্গ বানিয়ে প্রতিরোধ করেননি। তাদের আসল দুর্গ ছিল বাংলার এই নদ-নদী আর জলাভূমি, যা মুঘলদের শক্তিশালী অশ্বারোহী বাহিনীর জন্য ছিল এক দুর্ভেদ্য প্রাচীরের মতো। মানে ভূখণ্ড নিজেই যখন প্রতিরোধ করে তোলে। বেশ, এবার চতুর্থ অধ্যায়, জীবন ও সংস্কৃতির শিকড়। যুদ্ধ বা সাম্রাজ্যের মতো বড় বড় ঘটনার বাইরেও আমাদের দৈনন্দিন জীবন, অর্থনীতি আর সংস্কৃতির গভীরে ভূগোল কিভাবে প্রভাব ফেলে, এবার সেটা একটু খতিয়ে দেখা যাক।
ভূগোলের প্রভাব যে কতটা গভীর তা অর্থনৈতিক দিকে তাকালেই বোঝা যায়। যেমন বাংলার নদী আর উপকূল তাকে বাণিজ্য আর নৌশক্তিতে শক্তিশালী করেছে। দাক্ষিণাত্যের কালো মাটি জন্ম দিয়েছে তুলা চাষের, আর ইংল্যান্ডের মাটির নিচের কয়লার ভাণ্ডারই তো শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিল। প্রকৃতির দানই যেন এক একটা অঞ্চলের অর্থনৈতিক নিয়তি লিখে দিয়েছে। শুধু অর্থনীতি নয়, আমাদের বিশ্বাস, খাদ্যাভ্যাস, সমাজ কাঠামো সবকিছুই ভূগোলের দ্বারা প্রভাবিত। মরুভূমির শুষ্কতা যাযাবর জীবনযাত্রার জন্ম দেয়। উর্বর নদী উপত্যকা উর্বরতা কেন্দ্রিক ধর্মীয় সংস্কৃতির জন্ম দেয়, আর দুর্গম পাহাড়ি অঞ্চল জন্ম দেয় মারাঠাদের মতো দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা জাতির। গঙ্গা নদী তো কেবল একটা জলধারা নয়, তাই না? ওটা তো আস্ত একটা হিন্দু সংস্কৃতির প্রাণকেন্দ্র। আচ্ছা, এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখলাম, নদীর তীরে সভ্যতা, গিরিপথ দিয়ে আক্রমণ বা মাটির গুণে অর্থনীতি, এগুলো আমাদের এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, ভূগোল কি সত্যিই আমাদের নিয়তি নির্ধারণ করে, নাকি কেবল কিছু সম্ভাবনা তৈরি করে? ঐতিহাসিকদের মধ্যে এই বিতর্কটিই হল আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়ের বিষয়, তত্ত্বের আলোয় নিয়তি বনাম সম্ভাবনা। এই বিতর্কটা মূলত দুটো প্রধান তত্ত্বে বিভক্ত। একদিকে আছে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বা পরিবেশগত নিয়তিবাদ। এই তত্ত্ব মনে করে যে পরিবেশই ইতিহাসের প্রধান চালক। আর অন্যদিকে আছে পসিবিলিজম বা সম্ভাবনাবাদ, যা বলে যে না, পরিবেশ কেবল কিছু সম্ভাবনা বা সুযোগ তৈরি করে দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা মানুষ নিজেই নেয়। এই যে পরিবেশগত নিয়তিবাদ, এর প্রধান প্রবক্তা ছিলেন এলসওয়ার্থ হান্টিংটনের মতো তাত্ত্বিকরা। তারা মনে করতেন যে একটা অঞ্চলের জলবায়ু আর পরিবেশই সেখানকার মানুষের চরিত্র, বুদ্ধি, এমনকি সভ্যতার অগ্রগতির মূল নির্ধারক। সোজা কথায় তাদের মতে ইতিহাস হল পরিবেশের একটা অনিবার্য ফলাফল, এর বেশি কিছু না। কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এই কঠোর নিয়তিবাদী মতের সঙ্গে একমত নন। তারা সম্ভাবনাবাদের কথা বলেন। তাদের মতে ভূগোল নির্দেশ দেয় না, ইঙ্গিত দেয়। পরিবেশ হয়তো কিছু দরজা খুলে দেয় আর কিছু বন্ধ করে দেয়, কিন্তু কোন দরজা দিয়ে প্রবেশ করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত মানুষ তার সংস্কৃতি আর প্রযুক্তি দিয়ে নেয়। তবে এই দুটো তত্ত্বের মাঝে একটা দারুণ সংযোগ স্থাপন করেছেন ফরাসি ঐতিহাসিক ফার্নান্ড ব্রোডেল। তার বিখ্যাত ধারণা লা লং ডিউরে বা দীর্ঘস্থায়ী কাঠামোর মাধ্যমে ব্রদেল দেখিয়েছেন যে ইতিহাসের গতি কিন্তু একরকম নয়, এর বিভিন্ন স্তর আছে। ভাবুন, ইতিহাসের সবচেয়ে ওপরের স্তরটা হল রাজনৈতিক ঘটনা, যুদ্ধ, রাজা, বিপ্লব। এই স্তরটা খুব দ্রুত বদলায়, ঠিক যেন সমুদ্রের উপরের ঢেউ। তার নিচে রয়েছে সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তনের আরও ধীর গতির একটা স্রোত। কিন্তু সবচেয়ে গভীরে, প্রায় স্থির একটা স্তরে রয়েছে ভূগোল, সেই দীর্ঘস্থায়ী কাঠামো বা লা লং দূরে, যার মধ্যে বাকি সবকিছু ঘটে। ভূগোল হল সেই গভীর শক্তিশালী স্রোত, যা প্রায় অদৃশ্য থেকে ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে। তাহলে পরিশেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, ভূগোল হয়তো চূড়ান্ত নিয়তি নয়, তবে তা ইতিহাসের সীমানাটা নির্ধারণ করে দেয়। আর সেই সীমানার মধ্যেই মানুষ তার সংগ্রাম, উদ্ভাবন আর সিদ্ধান্তের মাধ্যমে নিজের ইতিহাস লেখে। তাহলে প্রশ্নটা এখানেই থেকে যায়, যদি ভূগোল হয় মঞ্চ আর মানুষ হয় অভিনেতা, তবে এই মাটির উপর পরবর্তী কোন কাহিনী লেখা হবে?